অনার্স দ্বিতীয় বর্ষের ভৌত রসায়ন 2 কোর্সের দ্বিতীয় অধ্যায় তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়ন অধ্যায়টি 3টি পরিচ্ছেদে ভাগ করা হয়েছে। প্রথম পরিচ্ছেদে থাকছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সম্পর্কে, দ্বিতীয় পরিচ্ছেদে থাকছে তড়িৎ পরিবাহিতা সম্পর্কিত, এবং তৃতীয় পরিচ্ছেদ থাকবে তড়িৎ রাসায়নিক কোষ এবং কোষ বিভব এই সম্পর্কিত। এই 3টি পরিচ্ছেদের মাধ্যমে ভাগ করে আমরা তড়িৎ রসায়ন চ্যাপ্টারটি পড়ব। প্রথমেই আজকে আমরা তড়িৎ রসায়নের প্রাথমিক কিছু ধারণা বোঝার চেষ্টা করবো যে আসলে তড়িৎ রসায়ন কি জিনিস বা তড়িৎ কি জিনিস। তড়িৎ সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের সবারই একটা ধারণা আছে যে তড়িৎ হচ্ছে চার্জের প্রবাহ। যখন কোনো মাধ্যমে চার্জ প্রবাহিত হয় তখন তাকে আমরা তড়িৎ বলি। এটা হচ্ছে তড়িতের স্বাভাবিক ধারণা। ছোটবেলায় আমরা শিখেছিলাম ইলেকট্রনের প্রবাহকে তড়িৎ বলে। তো ইলেকট্রনের প্রবাহ শুধু না, বরং যে কোনো ধরনের চার্জ, সেটা ধনাত্মক চার্জ হোক বা ঋণাত্মক চার্জ হোক, যে কোনো ধরনের চার্জের প্রবাহকেই তড়িৎ বলে। রসায়নের সাথে এটা সম্পর্ক 1800 সাল থেকে বিজ্ঞানী ভোল্টা এর হাত ধরে, যার নামটি আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। বিজ্ঞানী ভোল্টা প্রথম রাসায়নিক পরিবর্তন থেকে একটি তড়িৎ উৎস ডেভেলপ করতে সক্ষম হয়েছিলেন, এবং সেখান থেকেই আমরা রসায়নের সাথে তড়িতের সম্পর্ক পাই, যেখানে তড়িৎ শক্তি দ্বারা রাসায়নিক শক্তিতে পরিবর্তন এবং রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে পরিবর্তন ইত্যাদি পরিবর্তন এবং রাসায়নিক বিক্রিয়ায় তড়িতের প্রভাব, এই বিষয় এর সাথে সম্পর্কিত যে আলোচনা, সেটাকে আমরা বলি তড়িৎ রসায়ন। তো তড়িৎ রসায়নের আলোচনায় আমি শুরু করছি। ইসএম ফজলারাফি, প্রভাষক রসায়ন। ফোন নাম্বারটি দেওয়া আছে। যদি লেখাপড়া সংক্রান্ত কোনো প্রয়োজন হয় তাহলে ফোন করতে পারো, আদারওয়াইজ ফোন করার প্রয়োজন নেই। এখন এই তড়িৎ বা চার্জের প্রবাহ যে সকল পদার্থের ভিতর দিয়ে প্রবাহিত হতে পারে তাদেরকে বলি তড়িৎ পরিবাহী। তার মানে বস্তুকে, তড়িৎকে না, তড়িতের সাপেক্ষে বস্তুকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তড়িৎ পরিবাহী, আর একটা হচ্ছে তড়িৎ অপরিবাহী। যে সকল পদার্থের ভিতর দিয়ে চার্জের প্রবাহ চলে না, অর্থাৎ তড়িৎ পরিবাহিত হয় না, তাদেরকে আমরা বলি তড়িৎ অপরিবাহী। যেমন কাঠ, কাঁচ, কাগজ, প্লাস্টিক ইত্যাদি। আর যে সকল পদার্থের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে তাদেরকে আমরা বলি পরিবাহী। যেমন লোহা, তামা, অ্যালুমিনিয়াম, কপার, সোডিয়াম ক্লোরাইডের গলিত অবস্থা বা দ্রবীভূত অবস্থা, বিভিন্ন অ্যাসিড বা ক্ষারের জলীয় দ্রবণ ইত্যাদি, এগুলো হচ্ছে তড়িৎ পরিবাহী, যার ভিতর দিয়ে তড়িৎ পরিবাহিত হতে পারে। এখন পরিবাহী কিভাবে তড়িৎ পরিবহন করছে সেই কৌশলের উপর ভিত্তি করে পরিবাহীকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী। ইলেকট্রনীয় পরিবাহী যে সকল পদার্থের ভিতর দিয়ে তড়িৎ পরিবাহিত হতে পারে তাদের মধ্যে আবার পরিবহনটা কিভাবে ঘটছে, এই কিভাবে কে ভাগ করা হচ্ছে দুই ভাগে। একটা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী, আর একটাকে আমরা বলি আয়নিক পরিবাহী। ইলেকট্রনীয় পরিবাহীতে চলাচলকারী ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহন সংঘটিত হয়। ইলেকট্রনীয় পরিবাহীতে চলাচলকারী ইলেকট্রন মানে পদার্থের ভিতর দিয়ে গতিশীল ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহন হয়ে থাকে। যেমন সকল ধাতু, সকল ধাতু, একমাত্র অধাতু গ্রাফাইট, এরা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী, যেখানে সঞ্চরণশীল ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহন সংঘটিত হয়। আর আয়নিক পরিবাহীতে আয়নের চলাচলের মাধ্যমে তড়িৎ পরিবাহিত হয়। যেমন সকল আয়নিক যৌগের গলিত অবস্থা, আয়নিক যৌগের গলিত অবস্থা অর্থাৎ তরল অবস্থা,
এছাড়াও বিভিন্ন আয়নিক এবং সমযোজী যৌগে জলীয় দ্রবণ, এরা আয়নিক পরিবাহী হিসেবে কাজ করে, যেখানে আয়নের চলাচলের মাধ্যম দিয়ে তড়িৎ পরিবহন সংঘটিত হয়। আয়নিক পরিবাহীকে আবার আরেকটি ভিন্ন নামে ডাকা হয়। এদেরকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। অর্থাৎ যাহা আয়নিক পরিবাহী তাহাকেই বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। এখানে ইলেকট্রনীয় পরিবাহী বা ধাতব পরিবাহী নিয়ে মূলত আমাদের তেমন কোনো আলোচনার বিষয় নেই। এটা পদার্থবিজ্ঞানের মূল আলোচ্য বিষয়। আমরা রসায়নে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বা আয়নিক পরিবাহী নিয়ে কথা বলবো। এখন যে কোনো আয়নিক যৌগ, উদাহরণ হিসাবে যদি আমরা সোডিয়াম ক্লোরাইডের কথা চিন্তা করি, সোডিয়াম ক্লোরাইড একটি আয়নিক যৌগ। সলিড সোডিয়াম ক্লোরাইডকে যদি আমরা তাপ প্রয়োগের মাধ্যমে সোডিয়াম ক্লোরাইডের লিকুইড ফেজে নিয়ে যেতে পারি, এটা গলনাঙ্ক 801 ডিগ্রি সেলসিয়াস, 801 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডকে যদি তরল দশায় রূপান্তর করা হয়, তাহলে সেই তরল দশায় আর সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল হিসাবে থাকে না, বরং সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন হিসেবে বিয়োজিত হয়। তখন সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন উভয়ে নিজ স্থান থেকে চলাচল করতে সক্ষম হয়। তারা কোনো এক স্থানে স্থির না থেকে চলাচল করতে পারে। আয়নের এই চলাচলের কারণেই সেখানে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। ঋণাত্মক আধানযুক্ত ক্লোরাইড আয়নের চলাচলের কারণে যেমন তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়, একইভাবে ধনাত্মক আধানযুক্ত সোডিয়াম আয়নের চলাচলের কারণেও সেখানে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। এখন এই পরিবাহীর প্রবাহ সম্পর্কিত যত তত্ত্ব আমরা অনার্স প্রথম বর্ষে এবং উচ্চ মাধ্যমিক পদার্থ বিজ্ঞান বইতে শিখেছি, সেই সূত্রগুলো এরা মেনে চলে। যেমন আমরা শিখেছি কুলম্বের সূত্র, আশা করি মনে পড়ে সবার। কুলম্বের সূত্র, কুলম্বের সূত্র কি ছিল? কিউ ইকুয়াল টু আই টি, যেখানে কিউ হচ্ছে চার্জের পরিমাণ, আই হচ্ছে তড়িৎ প্রবাহের মাত্রা, টি হচ্ছে সময়। বা এটাকে আমরা লিখতে পারি আই ইকুয়াল টু কিউ বাই টি। তাহলে একক সময়ে প্রবাহিত চার্জের পরিমাণকে বলা হয় তড়িৎ প্রবাহ। এই সূত্র যেমন ধাতব পরিবাহীর জন্য প্রযোজ্য, একই রূপভাবে ইলেকট্রনীয় পরিবাহীর ক্ষেত্রে প্রযোজ্য, আয়নিক পরিবাহীর ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রেও এই ফর্মুলাটি প্রযোজ্য। আমরা শিখেছিলাম ওহমের সূত্র। ওহমের সূত্রে কি শিখেছিলাম? ভি ইকুয়াল টু আই আর, অর্থাৎ তড়িৎ প্রবাহ এবং রোধ এর গুণফল বিভব পার্থক্যের সমান। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আই ইকুয়াল টু ভি বাই আর, মানে একক রোধ এর বস্তুর মধ্যে যে বিভব পার্থক্য থাকে সেটাই হচ্ছে তার তড়িৎ প্রবাহের সমান। এই সূত্রটি যেমন ধাতব পরিবাহীর জন্য প্রযোজ্য, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর জন্য প্রযোজ্য। এখানে ইলেকট্রনীয় পরিবাহীর ক্ষেত্রে আরেকটা বিষয় থাকে পরিবাহিতা, যেটা রোধের বিপরীত রাশি হিসাবে আমরা গণনা করি। পরিবাহিতা, পরিবাহীর একটা বৈশিষ্ট্য হচ্ছে পরিবাহিতা। পরিবাহিতা হচ্ছে পদার্থের একটি ধর্ম, যে ধর্মের কারণে ওই পরিবাহী পদার্থের মধ্যে তড়িৎ প্রবাহ চলমান থাকে, সেটাকে আমরা বলি পরিবাহিতা। এটাকে সাধারণত জি দ্বারা প্রকাশ করা হয়। জি কে রোধের বিপরীত রাশি হিসাবে চিন্তা করা হয়, জি ইকুয়ালস টু 1/r। তাহলে রোধ জিনিসটা কি? রোধ আর, রোধ হচ্ছে পদার্থের এমন একটি বৈশিষ্ট্য যা ওই বস্তুর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ সৃষ্টি করতে বাধা সৃষ্টি করে। রোধ পদার্থের এমন একটি বৈশিষ্ট্য যা ওই পদার্থের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ বাধা সৃষ্টি করে, এটা হচ্ছে রোধ। এখন রোধ এবং পরিবাহিতার সাথে সম্পর্ক রেখে আরেকটি শব্দ আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে এগুলো শিখেছিলাম, আপেক্ষিক রোধ এবং আপেক্ষিক পরিবাহিতা। আপেক্ষিক রোধ এবং আপেক্ষিক পরিবাহিতা বলে দুটো শব্দ আমরা শিখেছিলাম।
তো এখানে আমরা একটা ফর্মুলা শিখেছিলাম, কোন পরিবাহীর রোধ তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক এবং দৈর্ঘ্যের সমানুপাতিক। তার মানে R is proportional to L by A। এই প্রপোর্শনাল চিহ্নটি উঠিয়ে দিলে আমরা এখানে পেয়েছিলাম R ইকুয়াল টু একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট রো ইন্টু L বাই A। R ইকুয়াল টু রো ইন্টু L বাই A। তাহলে এইটাকে যদি আমরা একটু মডিফাই করে লিখি, তাহলে আমরা এখানে লিখতে পারি রো ইকুয়াল টু R A ডিভাইডেড বাই L। তাহলে একক দৈর্ঘ্যের কোন পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি 1 একক হয়, তখন সেখানে যে রোধের মান পাওয়া যায় সেটাকে বলা হয় আপেক্ষিক রোধ। একক দৈর্ঘ্য সম্পন্ন, একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সম্পন্ন কোন পরিবাহীর একক দৈর্ঘ্যে যে পরিমাণ রোধ পাওয়া যায় সেটাই হচ্ছে তার আপেক্ষিক রোধ। এই আপেক্ষিক রোধের বিপরীত রাশিকেই বলা হয় আপেক্ষিক পরিবাহিতা। এখন এই আপেক্ষিক রোধ এবং আপেক্ষিক পরিবাহিতা এটা কেবল ধাতব পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহীর জন্য প্রযোজ্য। তড়িৎ বিশ্লেষ্য বা আয়নিক পরিবাহীর জন্য এখানে আরো ভিন্ন দুটি শব্দ ব্যবহৃত হয়, সেটা হচ্ছে তুল্য পরিবাহিতা। এটা একটা শব্দ ব্যবহৃত হয়, আর আরেকটি শব্দ ব্যবহৃত হয় মোলার পরিবাহিতা। এই তুল্য পরিবাহিতা এবং মোলার পরিবাহিতা সম্পর্কে আরেকটু ডিটেলস ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন এবং ক্যালকুলেশন আমরা আগামীতে শিখব। আজকে শুধু এই ধারণাটা নিয়ে রাখলাম যেটা আমাদের প্রয়োজন হবে। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা যদি না জানি, তাহলে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর যে আচরণগুলো সেটা আমরা ভালো মতো বুঝতে পারবো না। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটি সম্পর্কে তোমরা উচ্চ মাধ্যমিক রসায়নে খুব ভালো একটা ধারণা পেয়েছো, যেখানে একটা ডিভাইস ব্যবহার করা হয় যেটাকে আমরা বলি তড়িৎ বিশ্লেষণ কোষ। এই কোষটা খুবই সিম্পল একটা জিনিস, যেখানে একটি পাত্র ব্যবহার করা হয় এবং এই পাত্রের বৈশিষ্ট্য হচ্ছে এই পাত্রটি অবশ্যই কোনো অপরিবাহী পদার্থ দ্বারা, কোনো পরিবাহী পদার্থ দ্বারা আমরা পাত্রটি বানাই না, অপরিবাহী পদার্থ দ্বারা একটি পাত্র নেই আমরা। এই পাত্রের ভেতরে আমি যাহার তড়িৎ বিশ্লেষণ করতে চাইব সেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটিকে নিব। মনে করো এখানে আমি সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ নিচ্ছি। হ্যাঁ, এটি একটি দ্রবণ যেটা আমরা বলছি যে সোডিয়াম ক্লোরাইড। তাহলে এখানে মাঝখানে আমি সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ নিলাম, বা যে কোনো আয়নিক যৌগের দ্রবণ আমরা নিতে পারি বা গলিত অবস্থায় নিতে পারি। এর ভেতরে দুটি ধাতব দণ্ড অর্থাৎ ইলেকট্রনীয় পরিবাহীকে নিমজ্জিত করা হবে। এটা ধাতব হতে পারে, গ্রাফাইটের দণ্ডও হতে পারে, অর্থাৎ যারা ইলেকট্রনীয় পরিবাহী হিসেবে কাজ করে। এটা হবে ইলেকট্রনীয় পরিবাহী। এই ইলেকট্রনীয় পরিবাহীটি বাহ্যিক বর্তনীর সাথে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ সংযোগ স্থাপন করবে। এদেরকে আমরা বলি তড়িৎ দাব। তার মানে তড়িৎ বিশ্লেষণ কোষে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের সাথে বাহ্যিক বর্তনীতে তড়িৎ সংযোগ স্থাপনের জন্য যে ইলেকট্রনীয় পরিবাহী ব্যবহৃত হয় তাকে আমরা বলি তড়িৎ দাব। এখন এটাকে বাহ্যিক বৈদ্যুতিক সংযোগে সংযুক্ত করা হবে। আমরা এখানে বৈদ্যুতিক সংযোগ হিসাবে একটা পাওয়ার সেল নিলাম, এখানে প্রয়োজনীয় একটা সুইচ দিলাম এবং এখানে আমরা সংযোগ স্থাপন করলাম। সুইচকে এই প্রতীক দ্বারা প্রকাশ করা হয়, এটাকে কে লেখা হয়। আর এটা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্সের উৎস ব্যাটারি। এই পাশটা ধনাত্মক, এই পাশটা ঋণাত্মক, তাহলে এই জায়গাটা ধনাত্মক, এই জায়গাটা থাকবে ঋণাত্মক। এখন তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ যেটা আমরা ব্যবহার করছি, এই দ্রবণের মধ্যে দুই ধরনের আয়ন আছে, ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন। অর্থাৎ এখানে সোডিয়াম আয়ন আছে, আবার ক্লোরাইড আয়ন আছে বিবেচনা করছি। যখন পাওয়ার অন করে দেওয়া হবে তখন সোডিয়াম আয়নটি ঋণাত্মক আধানযুক্ত তড়িৎদ্বারের দিকে ধাবিত হবে
এবং ক্লোরাইড আয়নটি ধনাত্মক আধানযুক্ত তড়িৎদ্বারের দিকে ধাবিত হবে। তখন ঋণাত্মক তড়িৎদ্বারে যে সোডিয়াম আয়ন একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হবে বা পরমাণুতে পরিণত হবে। বিপরীত দিকে ক্লোরাইড আয়ন যেহেতু তার মধ্যে এক্সট্রা ইলেকট্রন আছে, সে এক্সট্রা ইলেকট্রনটাকে ছেড়ে দিয়ে ক্লোরিন পরমাণুতে পরিণত হবে, যেটা গ্যাসীয় দশায় থাকে। এরকম দুইটি ক্লোরিন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে ক্লোরিন গ্যাস উৎপন্ন করবে। তাহলে ঋণাত্মক তড়িৎদ্বারে ইলেকট্রন গ্রহণ ঘটেছে, আর ইলেকট্রন গ্রহণের এই প্রক্রিয়াকে আমরা কি বলি? বিজারণ বলি। আর ধনাত্মক তড়িৎদ্বারে ইলেকট্রনের ত্যাগ ঘটেছে, যেখানে ইলেকট্রনের ত্যাগ ঘটে সেটাকে আমরা বলি জারণ। যেখানে বিজারণ ঘটে, যেই তড়িৎদ্বারে বিজারণ ঘটে সেটাকে বলা হয় বিজারণ তড়িৎদ্বার বা ক্যাথোড। যেই তড়িৎদ্বারে বিজারণ ঘটে সেটাকে বলা হয় বিজারণ তড়িৎদ্বার বা ক্যাথোড। ক্যাথোড শব্দটি এসেছে ক্যাটায়ন থেকে। যেহেতু ক্যাটায়ন এই ঋণাত্মক আধানযুক্ত তড়িৎদ্বারের দিকে আকৃষ্ট হচ্ছে, ক্যাটায়ন আকৃষ্ট হয় বিধায় এটাকে বলা হচ্ছে ক্যাথোড। আর অ্যানায়ন ধনাত্মক তড়িৎদ্বারের দিকে আকৃষ্ট হয়েছে, এই জন্য অ্যানায়ন আকৃষ্ট হয় বলে ধনাত্মক তড়িৎদ্বারকে আমরা বলছি অ্যানোড। এখন এই ক্যাথোড এবং অ্যানোডের এই ধারণাটি ক্লাসিক্যাল ধারণা অনুযায়ী বলা হলো। পরবর্তীতে তড়িৎ রাসায়নিক কোষে যে হয়তো তাদের চিহ্নের পরিবর্তন হবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাথোড ঋণাত্মক, অ্যানোড ধনাত্মক। কিন্তু ভবিষ্যতে যে আমরা দেখবো যে ক্যাথোড ধনাত্মক হয়ে যাচ্ছে, অ্যানোড ঋণাত্মক হয়ে যাচ্ছে। সুতরাং ধনাত্মক হলে তাকে অ্যানোড বলা হয় বা ক্যাথোড বলা হয়, কিংবা ঋণাত্মক হলে তাকে ক্যাথোড বলা হয় কিংবা অ্যানোড বলা হয়, এরকম কোনো নিয়ম নেই। বরং নিয়মটি হচ্ছে যেখানে বিজারণ ঘটবে সেটাকে বলা হবে ক্যাথোড, এবং যেখানে জারণ ঘটবে সেখানে বলা হবে অ্যানোড। এটা হচ্ছে আমাদের নিয়ম সম্পর্কে ধারণা। এখন তড়িৎ বিশ্লেষণকালে এখানে কতগুলো বিষয় আমাদের কাছে গুরুত্বপূর্ণভাবে বিবেচিত। সেটা হচ্ছে একটা তড়িৎ বিশ্লেষণকালে যদি একাধিক আয়ন সেখানে থাকে, আমি এখানে শুধু সোডিয়াম ক্লোরাইড নিয়ে কথা বললাম, একাধিক লবণ যদি সেখানে থাকে, একাধিক ক্যাটায়ন একাধিক অ্যানায়ন যদি সেখানে থাকে, তাহলে প্রশ্ন জাগে কোন অ্যানায়নটি আগে জারিত হবে বা কোন ক্যাটায়নটি আগে বিজারিত হবে। এই আগে পরের হিসাবের জন্য এখানে একটা প্রতিযোগিতার বিষয়। সেই প্রতিযোগিতার বিষয়ে দুইটি বিষয়ের উপরে বিষয়টা খুবই গুরুত্বের উপর নির্ভর করে। তিনটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ। এক নম্বর হচ্ছে সংশ্লিষ্ট আয়নের প্রমাণ বিজারণ বিভব। যে আয়নটি নিয়ে আমরা কথা বলছি, আয়নের প্রমাণ বিজারণ বিভব। পৃথিবীতে যত পদার্থ নিয়ে আমরা তড়িৎ বিশ্লেষণ করব না কেন, প্রত্যেকটা পদার্থের, প্রত্যেকটা আয়নের, প্রত্যেকটা মূলকের একটা নির্দিষ্ট প্রমাণ বিজারণ বিভবের মান আছে। এই মানটা দ্বারা ওই বস্তুটি কত সহজে জারিত কিংবা বিজারিত হতে চায় তার শক্তি মাত্রাকে বোঝায়। যার বিজারণ বিভবের মান যত বেশি, তার বিজারিত হওয়ার প্রবণতা তত বেশি। আর যার বিজারণ বিভবের মান যত কম, তার জারিত হওয়ার প্রবণতা তত বেশি। এই মান থেকে আমরা তুলনা করতে পারি কোন পদার্থটি আগে বিজারিত হবে এবং কোন পদার্থটি আগে জারিত হবে। আবার দ্রবণে সংশ্লিষ্ট আয়নের ঘনমাত্রার উপরেও নির্ভর করে। আয়নের ঘনমাত্রা, মনে করো আমি উদাহরণ দিই যে বাকিবিল্লাহ এবং শাহাদাত হুসাইন, তাদের দুইজনের মধ্যে এখন মারামারি হবে। এই মারামারিতে কে জিতবে? যার গায়ে শক্তি বেশি সে জিতবে। মনে করলাম বাকিবিল্লার গায়ে অনেক শক্তি, বাকিবিল্লাহ জিতে যাবে, শাহাদাত হুসাইন হেরে যাবে। তার মানে হচ্ছে বাকিবিল্লার বিজারণ বিভবের মান বেশি, শাহাদাত হুসাইনের বিজারণ বিভবের মান কম। এখন বলছি দ্রবণে আয়নের ঘনমাত্রাটা একটা বিষয়। এখন মনে করো আমি ক্লোন করে একটা শাহাদাত হুসাইনের জায়গায় 10টা শাহাদাত হুসাইন তৈরি করলাম। 10 জনই শাহাদাত হুসাইন, তারা এখন বাকিবিল্লার সাথে লড়াই করবে। বাকিবিল্লাহ তো একজন,
যদিও একজন শাহাদাত হোসেন দুর্বল, কিন্তু 10 জন শাহাদাত হোসেন এসে বাকিবিল্লাহকে হারিয়ে দিল। তার মানে প্রমাণ বিজারণ বিভাগ যার বেশি, সে আগে বিচারিত হতে চায়, কথা ঠিক। কিন্তু প্রমাণ বিচারণ বিভাগ যার কম, সেটা যদি ঘন মাত্রায় অত্যধিক বেশি থাকে, সেক্ষেত্রে অধিক ঘনমাত্রা বিশিষ্ট আয়নটি আগে বিচারিত হতে পারে, যদিও তার বিচারণ মান কম থাকে। তৃতীয় আরেকটি বিষয় হচ্ছে তড়িৎ দ্বারের প্রকৃতি। আমরা তড়িৎ দ্বার হিসাবে যে পদার্থটি ব্যবহার করব তার উপরেও নির্ভর করে। এখন মনে করো শাহাদাত হুসাইন এবং বাকিবিল্লাহ লড়াই করছিল কোন একটা বস্তু পাওয়ার জন্য, কিন্তু সেই বস্তুটি মনে করো আমার কাছে আছে, আমার হাতে আছে, আমি বলেছি যে লড়াই করে জিতবে এটা তার। এখন হতে পারে যে এর মধ্যে কোনো একজন আমার আত্মীয় হয়, মনে করো বাকিবিল্লাহ আমার আত্মীয় হয়, আমার ভাগ্নে হয়। তাহলে আমি কি করব? লড়াইয়ের মধ্যে একটা দুর্নীতি করে দিব, লড়াই যাই হোক না কেন আমি এই পুরস্কারটা আমার ভাগ্নেকে দিয়ে দিব, আমার ভাগ্নে সম্পর্ক বলে কথা। তার মানে তড়িৎ দ্বার হিসেবে যে পদার্থটি ব্যবহৃত হচ্ছে আর তড়িৎ বিশ্লেষণের মধ্যে যে আয়নটি আছে, তাদের মধ্যে যদি বিশেষ কোনো আকর্ষণ বা সম্পর্ক থাকে, তাহলে এক্ষেত্রে ঘনমাত্রা যারই কম বেশি হোক না কেন, বিজারণ বিভব যারই কম বেশি হোক না কেন, যাদের পরস্পরের মধ্যে সম্পর্ক থাকবে তারাই একে অপরের সাথে যুক্ত হয়ে জারণ অথবা বিজারণ বিক্রিয়া ঘটিয়ে দিবে। এরকম একটা মাত্র উদাহরণ তোমাদের সামনে আসবে, সেটা হচ্ছে সোডিয়াম আয়নের সাথে মার্কারির একটা সম্পর্ক আছে। অর্থাৎ তড়িৎদ্বার হিসাবে যদি মার্কারি ব্যবহার করা হয় আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে যদি সোডিয়াম আয়ন থাকে, সোডিয়াম আয়নের ঘনমাত্রা যদিও কম হয়, সোডিয়ামের চাইতে অধিক বিজারণ ক্ষমতা সম্পন্ন যদি আয়নই থাক না কেন, সোডিয়াম আয়নই বিজারিত হয়ে মার্কারির সাথে যুক্ত হয়ে যাবে। এটা একটি স্পেশাল কেস। এটা গেল কোন আয়নটি জারিত হবে বা কোন আয়নটি বিজারিত হবে তার আলোচনা। এখানে আরেকটি প্রশ্ন এসে যায়, সেটা হচ্ছে যে ধরে নিলাম যে কোন একটা আয়ন জারিত বা বিজারিত হচ্ছে, কিন্তু ওই যে আগের স্লাইডে যেটা আমরা দেখেছিলাম কুলম্বের সূত্র, ভোল্টের সূত্র, এই বিষয়গুলো, তাহলে এখান থেকে আরেকটি প্রশ্ন দেখা দেয়, সেটা হচ্ছে কতটুকু সময়ের মধ্যে কতটুকু পদার্থ বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, কতটুকু পদার্থ বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, এটি একটি প্রশ্ন এসে যায়। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বিজ্ঞানী ফ্যারাডে উনি গাণিতিক সূত্রের মাধ্যমে প্রকাশ করেছেন যে কতটুকু পদার্থ বিক্রিয়ায় অংশগ্রহণ করে যেখানে জারিত বা বিজারিত হবে, কতটুকু ক্লোরিন গ্যাস তৈরি হবে, কতটুকু সোডিয়াম ধাতু তৈরি হবে, সে বিষয়টি ফ্যারাডে ব্যাখ্যা করেছেন। তাহলে এখন আমরা ফ্যারাডের সূত্রটা একটু পড়ে নিব। ফ্যারাডের সূত্রটা পড়লেই মোটামুটি আমাদের ধারণাটা স্পষ্ট হয়ে যাবে। ফ্যারাডের সূত্র বুঝতে গেলে এই স্লাইডটা আগে ক্লিয়ার করে দিচ্ছি। ফ্যারাডে কি বলছেন? ফ্যারাডে বলছেন যে কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য কোষে কোনো একটা তড়িৎ দ্বারে জারিত বা বিজারিত পদার্থের ভর বা ওয়েট ওই তড়িৎ কোষে প্রবাহিত চার্জের সমানুপাতিক। তার মানে ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু কিউ। কোনো একটি তড়িৎ বিশ্লেষণ কোষে কোনো একটি তড়িৎ দ্বারে জারিত বা বিজারিত পদার্থের ভর প্রবাহিত চার্জের সমানুপাতিক। দ্বিতীয় বিষয় হচ্ছে একই পরিমাণ চার্জ ভিন্ন ভিন্ন পদার্থের মধ্য দিয়ে যদি চালনা করা হয়, তাহলে প্রত্যেকটি পদার্থের জারিত বা বিজারিত হওয়ার পরিমাণ তার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের উপরে নির্ভর করে। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ককে জেড দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই দুটো জিনিসকে একত্রিত করে ফ্যারাডের সমীকরণ লেখা হয় ডাব্লিউ ইকুয়াল টু জেড কিউ। কিউ হচ্ছে প্রবাহিত চার্জের পরিমাণ আর জেড হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে কতটুকু চার্জ আমি প্রবাহিত করব সেটাকে আমি মেপে নিতে পারি অ্যামিটারের সাহায্যে
তড়িৎ প্রবাহটা মাপতে পারি, আর ঘড়ির সাহায্যে সময় মাপতে পারি। আই এবং টি মেপে নিয়ে কিউ হিসাব করে নিতে পারি। আর জেড হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এটাকে দুই ভাবে ব্যাখ্যা করা যায় বা সংজ্ঞায়িত করা যায়। আমরা একটু দেখি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক সম্পর্কে। তাহলে এই সমীকরণ থেকে ডাব্লিউ ইকুয়ালস টু জেড কিউ, এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি জেড ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড কিউ। তাহলে জেড ইকুয়াল টু যদি ডাব্লিউ ডিভাইডেড কিউ হয়, তাহলে কিউ এর মান যদি 1 হয়, তাহলে জেড এবং ডাব্লিউ সমান হয়ে যাবে। তার মানে 1 কুলম্ব চার্জ প্রবাহিত করলে কোন তড়িৎ বিশ্লেষণ কোষে তড়িৎ দ্বারে যতটুকু পদার্থ জারিত বা বিজারিত হয়, সেটাই হচ্ছে ওই পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সমান। 1 কুলম্ব চার্জের প্রবাহের কারণে তড়িৎ বিশ্লেষণ কোষের কোনো একটি তড়িৎ দ্বারে জারিত বা বিজারিত পদার্থের ভর ওই পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সমান। আর একটা ব্যাখ্যা এটার আছে, সেটা একটু ভিন্নভাবে লেখা হয়। অন্য একটা সংজ্ঞা থেকে লেখা হয় জেড ইকুয়ালস টু এম বাই এন এফ। এক্ষেত্রে এম হচ্ছে বস্তুর আণবিক ভর, গ্রাম আণবিক ভর। এটাকে গ্রাম আণবিক ভর বলা হয়, মানে গ্রাম এককে প্রকাশিত আণবিক ভর। এন হচ্ছে তার যোজনী, অথবা এটাকে বলা হয় গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যা, গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যা। আর এফ হচ্ছে ফ্যারাডের ধ্রুবক। এফ হচ্ছে ফ্যারাডে ধ্রুবক, এর মান ৯৬,৫০০ কুলম্ব। এই মান থেকেও জেড এর মান পাওয়া যায়। তাহলে আজকের আলোচনা আমরা